Sorry, Abhishek, कोई नहीं है. You fought very well. नहीं नहीं कुछ नहीं, ये कुछ नहीं होता है. लेकिन आप इतना अच्छा लड़े, उससे आप हारे नहीं है. नहीं, आप हारे नहीं है. आप हारे नहीं है. हारे नहीं है. এদিন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোবল বাড়াতে তার পাশে এসে দাঁড়ালেন উত্তরপ্রদেশের বিরোধী নেতা সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। অখিলেশ এখানে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই দাবি করলেন এই ভোট ফ্রি অ্যান্ড ফেয়ার হয়নি। দেখুন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। অখিলেশ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, তেজস্বী যাদব কিংবা অরবিন্দ কেজরিওয়াল, যারা সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী, বিভিন্ন রাজনৈতিক দলের বিজেপি বিরোধী অর্থাৎ ইন্ডিয়া বা ইন্ডি জোট, তাদের দলের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবেন, এটা খুব স্বাভাবিক ঘটনা। এর মধ্যে নতুনত্ব কিছু নেই। কিন্তু বাস্তবটা কি? আমরা যদি তর্কের খাতিরে কিছুক্ষণের জন্য ধরে নিই, কাউন্টিংটা ঠিকমতো হয়নি, কিন্তু রেজাল্টটা কি, আউটপুটটা কি? আউটপুট হলো বিজেপি সরকার গঠন করছে। এটা কারো শুনতে ভালো লাগুক বা না লাগুক, এটাই কিন্তু বাস্তব। এক্ষেত্রে আমি বা আপনি মন থেকে বিষয়টা মেনে নিতে পারি বা না পারি, বাস্তবটা কিন্তু এটাই যে বিজেপি সরকার গঠন করছে। এবং আগামী 9 মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী নেতৃত্ব, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের উপস্থিতিতে একটা বর্ণাঢ্য শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে। এবং সূত্র মারফত আমরা যতটুকু খবর পাচ্ছি, মুখ্যমন্ত্রীত্বের দৌড়ে এগিয়ে আছেন শুভেন্দু অধিকারী। বারবার বলছি, সূত্র মারফত এগিয়ে আছেন। আগামীকাল অমিত শাহ আসবেন, বৈঠক হবে, তারপরে কিন্তু জানা যাবে আসলে কি হতে চলেছে। কিন্তু আজকের প্রসঙ্গ সেটা নয়। আজকের প্রসঙ্গ অখিলেশ যাদব এলেন, অবশ্যই আসবেন, তবু পালন করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সান্ত্বনা দিচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বিজেপির বিরোধিতা করছেন এবং নতুন করে তৃণমূলকে বুস্ট করার চেষ্টা করছেন বা মনোবল বাড়াবার চেষ্টা করছেন, কারণ সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোটের তারা জোট সঙ্গী। কিন্তু আমি আজকের ভিডিওটি মূলত আলোচনা করব, আমাকে অনেকে ফোন করেছিলেন, অনেকে জানতে চেয়েছিলেন, অনেকে মেসেজ করেছিলেন, তৃণমূল দলটার ভবিষ্যৎ কি? তৃণমূলটাও কি আগামী দিনে সিপিএম এর মতো হয়ে যাবে, নাকি মোটামুটি গ্যাটিস দিয়ে অন্তত কয়েক বছর চলবে? আমি সেই বিষয়গুলি নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। আমি বেশ কিছু পয়েন্ট নোট আউট করেছি এবং এই ভিডিওতে আমি যেটা বলার চেষ্টা করব, অখিলেশ আসুক, অরবিন্দ কেজরিওয়াল ফোন করুক বা রাহুল গান্ধী টুইট করুক, ঘরে বাইরে কিন্তু ব্যাপক চ্যালেঞ্জের মুখে তৃণমূল কংগ্রেস, ব্যাপক চ্যালেঞ্জের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়, ব্যাপক চ্যালেঞ্জের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের ভবিষ্যৎ কি? ঘরে এবং বাইরে, ঘরে এবং বাইরে দুদিক থেকেই চ্যালেঞ্জ আছে। প্রথমে আমি ঘরের চ্যালেঞ্জটা বলি, তারপর বাইরের চ্যালেঞ্জটা বলবো। আমি বেশ কয়েকটি বিষয় নোট করেছি, সেগুলোই এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে দেখুন, তৃণমূলকে টিকে থাকতে হলে ঘরের অর্থাৎ আভ্যন্তরীণ কোন চ্যালেঞ্জগুলোকে সামাল দিতে হবে। প্রথম পয়েন্ট যেটা আমি আলোচনা করব সেটা হলো, দেখুন, 15 বছর শাসন ক্ষমতায় থাকার পর তৃণমূল এখন থেকে বিরোধী, যার মধ্যে তৃণমূলের নতুন প্রজন্মের, তৃণমূলের তো একটা নতুন প্রজন্ম তৈরি হয়েছিল, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর এই নতুন প্রজন্মের একটা বড় অংশ তারা কিন্তু বিরোধী তৃণমূলটাকে দেখেনি। তারা যখন থেকে রাজনীতি করছে বা সক্রিয় রাজনীতি করছে বা তারা যখন দল বুঝতে শিখেছে বা রাস্তায় নেমে রাজনীতি করছে, তখন তৃণমূল কংগ্রেস কিন্তু শাসন ক্ষমতায় অর্থাৎ বিরোধী হওয়ার অভিজ্ঞতা এই বড় অংশের নতুন প্রজন্মের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নেই। ফলে এরা কতটা বিজেপির মতো একটি রেজিমেন্টের দল, যে দলটি এখন থেকে রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের শাসক দল অর্থাৎ ডবল ইঞ্জিন বিজেপি সরকারের বিরুদ্ধে কতটা চোখে চোখ রেখে লড়াই করতে পারবে, সেটা নিয়ে আর কারোর মনে কোনো সন্দেহ থাকুক না থাকুক, আমার মনে একটা সন্দেহ রয়েছে। এবং ঠিক একই অবস্থা হয়েছিল সিপিএম এরও। দীর্ঘ 34 বছর ক্ষমতায় থাকার পর যখন 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্যের রাজনৈতিক পালাবদল ঘটলো, তৃণমূল সরকার গঠন হলো, তখন কিন্তু কার্যত তাসের ঘরের মতো ভাঙা শুরু হলো সিপিআইএম। কারণ তাদের যে নতুন জেনারেশন, তারা কোনোদিন বিরোধী সিপিএমকে দেখেনি। ফলে বিরোধিতা করতে গিয়ে তারা কিন্তু তৃণমূলের সামনে মুখ থুবড়ে পড়েছিল। এবার কিন্তু তৃণমূলের একটা বড় অংশের মধ্যে সেটাই হতে চলেছে। ফলে সিনিয়র লিডারদের পাশাপাশি বেশ কিছু নতুন প্রজন্মের নেতা, পরিচিত মুখ, তারাও কিন্তু দলের বিরুদ্ধে এবারে সোচ্চার হয়েছে।
এবারে বক্তব্য তারা কি দল করবেন? আমার মনে হচ্ছে তারা দল করবেন না, বা দল করলেও তারা সেই অর্থে সক্রিয় থাকবেন না। ফলে তৃণমূলের নতুন প্রজন্মের মধ্যে একটা বড়সড় ধস নামছে, যেটা কিন্তু সাংগঠনিকভাবে অত্যন্ত মারাত্মক ও ক্ষতিকারক। দেখুন, ঘরের চ্যালেঞ্জের দ্বিতীয় পয়েন্ট খুব তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। দেখুন, 20-30 বছর আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর বিরুদ্ধে বিরোধী নেত্রী হিসাবে একেবারে মধ্য গগনের সূর্য দৌড়ঝাঁপ করে বেড়াচ্ছেন, অত্যন্ত পরিশ্রম করছেন, যেটা আমরা শুভেন্দু অধিকারীকে এবার দেখতে পেলাম, এই যে শারীরিক এবং মানসিক, এর কিন্তু একটা ডিফারেন্স আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাম আমলে যে দৌড়ঝাঁপ, যে কষ্টটা করতে পেরেছিলেন, যে চাপটা নিতে পেরেছিলেন বিরোধী নেত্রী হিসাবে, এই 71 বছর 72 বছর বয়সে এসে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কতটা সামলাতে পারবেন আমার খুব সন্দেহ আছে। কিন্তু দেখুন, দিনের শেষে বাস্তবটা মানতে হবে, শরীর এবং মন এই বয়সে এসে বিরোধীদের যে আগুন, বিরোধিতার যে আগুন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সেই অর্থে সলতে পাকাতে পারবেন না। 3 নম্বর পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ। আপনারা ভেবে দেখুন, 2011 সালে যখন রাজ্যে রাজনৈতিক পালাবদল হলো, 34 বছরের বাম সরকারকে উপড়ে ফেলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন কংগ্রেসের সঙ্গে জোট করে তৃণমূল 200-র ওপরে আসন পেয়েছিল এবং সিপিএম সহ বামেরা 100-র নিচে ছিল। এমনকি যাদবপুর কেন্দ্র থেকে আনকোড়া মনীশ গুপ্তের কাছে হেরে গিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, যার কিন্তু অত্যন্ত ইমেজ ভালো ছিল। এবং তারপর থেকে বুদ্ধবাবু কিন্তু 2-1 বছর একটু রাস্তায় বেরোলেও, রাজনীতি করলেও তিনি কিন্তু কার্যত বসে পড়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি যেটার আগের একটি প্রতিবেদনে বলেছি যে 80টা আসন তৃণমূল কংগ্রেস জিতেছে, 80রও দরকার ছিল না, যদি 50টাও জিতত। কিন্তু ওই 50টির মধ্যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় একজন বিধায়ক হতেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই এমএলএদের ধরে থাকতে পারতেন, বা বিধানসভার ভিতরে ও বাইরে সরকার বিরোধী গঠনমূলক আলোচনা করতে পারতেন, চাপ সৃষ্টি করতে পারতেন ওই 50-60 জনকে নিয়ে, সেটা করার মতো কোনো নেতৃত্ব বা বিরোধী দলনেতা কেউ আছে কি তৃণমূল কংগ্রেসে? শোনা যাচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায় অথবা ফিরহাদ হাকিম এরকম কেউ বিরোধী দলনেতা হতে পারেন, কিন্তু মনে রাখবেন তাদের একটা মাস বেস থাকলেও সেটা একটা নির্দিষ্ট পকেটে, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মাস লিডার বা জননেত্রী নয়। ফলে বিধানসভার ভিতরে ও বাইরে কতটা লড়াই করতে পারবেন শাসক বিজেপির বিরুদ্ধে, সেটা নিয়ে কিন্তু আমার সন্দেহ আছে। এবং কতজন বিধায়ককে শেষ পর্যন্ত তৃণমূল ধরে রাখতে পারবে, সেটা নিয়েও আমার যথেষ্ট সংশয় আছে। দেখুন, এক্ষেত্রে আমার একটা লজিক আছে। আপনারা জানেন, রাজনীতিতে পার্মানেন্ট শত্রু বা বন্ধু বলে কিছু হয় না, রাজনীতিতে প্রতিপক্ষ হয়। এখন বিজেপির কাছে এমএলএদের যে সংখ্যাটা আছে, সেটা নিয়ে বিজেপি হই হই করে সরকার গঠন করবে। তৃণমূল থেকে তাদের একজন এমএলএকেও নেওয়ার দরকার নেই। কিন্তু দেখবেন কালের নিয়মে বা পলিটিক্সের নিয়মে দেখবেন সংগঠন বাড়ানোর ক্ষেত্রে বা যেভাবেই হোক পরবর্তীকালে কিন্তু এই বিধায়কদের একটা বড় অংশ বিজেপিতে আসবে। এর পাশাপাশি এখন যতই বিজেপি বলুক কাউকে নেবো না, ধরুন এই লোকাল বডিগুলো, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিগুলো, এই পঞ্চায়েত, জেলা পরিষদ বা মিউনিসিপ্যালিটিগুলো বেশিরভাগই এখন তৃণমূলের দখলে। ফলে যখন একটি রাজ্য সরকার হিসেবে গ্রাসরুট লেভেলে বিজেপিকে কাজ করতে হবে, তখন কিন্তু এই লোকাল বডির যে জনপ্রতিনিধিরা, তাদেরকে সঙ্গে না নিলে কাজ করার ক্ষেত্রে একটা সমস্যা দাঁড়াবে। ফলে ধীরে 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 কিন্তু এমন একটা পরিস্থিতি হবে যেখানে কিন্তু তৃণমূলের অনেক জনপ্রতিনিধি, আমি জানি না তৃণমূলের অন্য কাউকে বিজেপি নেবে কিনা, কিন্তু জনপ্রতিনিধিরা একটা কালের নিয়মে অটোমেটিক্যালি বিজেপির দিকে চলে যাবে। আর জনপ্রতিনিধি যত ভাঙবে তত কিন্তু তৃণমূলের ক্ষতি। কেন বলুন তো? কারণ এখন যে কাউন্সিলরগুলো বা পঞ্চায়েতের সদস্য, প্রধান, উপপ্রধান, পুরসভার চেয়ারম্যান বা এমএলএ বা সাংসদদের ক্ষেত্রেও কিন্তু ধস নামতে পারে। অনেক সাংসদ ইতিমধ্যেই নাকি বিজেপির সঙ্গে যোগাযোগ করছে বলে শোনা যাচ্ছে। ফলে এই যে টিম, যারা জনপ্রতিনিধি, যারা সরাসরি মানুষের হয়ে কাজ করতে পারে, তারা কাজের পাশাপাশি কিন্তু জনসংযোগটাও করতে পারে। ফলে তারা যদি একটা সময়, আজ না হোক 6 মাস পরে না হোক 1 বছর বাদে বিজেপিতে চলে যায়, তাহলে তৃণমূলের হয়ে এতদিন তারা যে জনসংযোগটা করতেন, এবার তারা বিজেপির হয়ে করবেন। ফলে একদিকে যেমন তৃণমূলের জনসংযোগ কমবে, অন্যদিকে বিজেপির জনসংযোগ বাড়বে, যেটা কিন্তু সাংগঠনিকভাবে তৃণমূলের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এরপরে একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে, এই হারের বা এই বিপর্যয়ের দায়ভার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখুন, আমি দুটো দিক থেকে বলবো। যদি ধরে নিই এই দায়ভার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কারণ সংগঠনটা অভিষেকই দেখছিলেন, ফলে দায় তাকে নিতে হবে। কারণ সাফল্য হলে সাফল্যের কৃতিত্ব অভিষেক যেমন নেন, ব্যর্থ হলে ব্যর্থতার দায়ভারও নিতে হবে। এবং এটাকে যদি আমি সঠিকভাবে ধরে নিই, যেটা তৃণমূলের একটা বড় অংশ বলা শুরু করেছে, তাহলে আমার প্রশ্ন,
আপনারা আগে বললেন না কেন? আপনারা এরকম একটা বিপর্যয় হতে পারে, আপনারা বুঝছেন যে এই জায়গাগুলো ফাঁক ফোকর ছিল, সেটা তাহলে আগে দলের মধ্যে আলোচনা করলেন না কেন, বললেন না কেন? এটা অনেকে বলতে পারেন এখন হেরে গেছে বলে অভিষেককে দোষারোপ করছে, কিন্তু এটাও আবার ঠিক। এই এখন যারা মুখ খুলছে তারা হয়তো অভিষেকের বিরুদ্ধে বলার সেই সুযোগ বা সাহসটা ভোটের আগে যখন তৃণমূল সরকারে ছিল, যখন তৃণমূল রুলিং পার্টি ছিল, তখন বলার সুযোগ পায়নি। এখন সেই ক্ষোভটা উগড়ে দিচ্ছে। ফলে দুটো দিকই আছে। 21-এর বিধানসভা নির্বাচন এবং 24-এর লোকসভা নির্বাচনের যে সাফল্য অর্জন করেছিল তৃণমূল কংগ্রেস রাজ্যের বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই, যিনি এই কৃতিত্ব অর্জন করতে পারতেন তিনি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে ঠিক একইভাবে এই বিপর্যয়ের দায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই নিতে হবে। আর ওই যে বললাম, এখন যারা মুখ খুলছেন হতে পারে তারা এখন সুযোগ বুঝে মুখ খুলছেন, দল হেরে গেছে বলে, আগে বলেননি বা ভাবেননি। আবার এটাও হতে পারে তারা হয়তো আগেও মুখ খোলার চেষ্টা করেছিলেন কিন্তু বলার সুযোগ পাননি বা সেই জায়গাটা পাননি। ফলে দুরকমই হতে পারে। কিন্তু যাই হোক না কেন, এর ফলেও কিন্তু তৃণমূলের সংগঠনে একটা বড়সড় ব্যাঘাত ঘটবে। কারণ সংগঠন অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি দেখতেন এবং সেই জায়গা থেকে তার দিকেই যখন প্রশ্নচিহ্ন উঠছে, ফলে তৃণমূল কংগ্রেসের একটা নেতৃত্ব সংকট তৈরি হতে পারে অন্তত সাংগঠনিক স্তরে। আর একটা বড় বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে অন্তত সাংগঠনিক ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের, যেটা ঘরের চ্যালেঞ্জ বা আপনি বলতে পারেন আভ্যন্তরীণ চ্যালেঞ্জ। দেখুন 2019 সালে যখন আচমকা রাজ্যের বুকে লোকসভা নির্বাচনে তৃণমূলে একটু খারাপ ফল হলো, বিজেপি বেশ ভালো রেজাল্ট করলো, তার 2 বছর বাদেই 21-এর বিধানসভা নির্বাচন ছিল। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোর মানে তৎকালীন আইপ্যাকের কর্ণধার, তাকে নিয়ে গিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং আইপ্যাক নামক এই সংস্থাটি তখন থেকেই বিধানসভা ব্লকে ব্লকে তৃণমূলের ভোট কুশলী বা পরামর্শদাতা হিসেবে কাজ করছিল। এমনকি সংগঠনের একটা রাশও তাদের হাতে চলে গেছিলো। তারা কিন্তু রেজাল্ট দেওয়াও শুরু করেছিল, বেশ ভালো রেজাল্ট দিচ্ছিল, কারণ 21-এর নির্বাচনও যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। সেই জায়গাতে প্রশান্ত কিশোরের আইপ্যাক কিন্তু তৃণমূলকে সাফল্য এনে দিয়েছিল। এরপরে কিন্তু আর প্রশান্ত কিশোর থাকেনি, আইপ্যাক ছেড়ে দেন। প্রতীক জৈন বিষয়টি দেখছিলেন এবং যতটুকু শোনা যায় প্রতীক জৈনও কিন্তু ভালো স্ট্র্যাটেজি নিয়ে চলছিলেন। কিন্তু শেষের দিকে, একেবারে শেষের দিকে এসে তিনি আচমকা তারা অফিসটি বন্ধ করে দেন কাউকে কিছু না বলে। এবং যখন এসে এই জিনিসটা করলেন, মানে দায়িত্ব নিয়ে ডোবালেন, তখন আর তৃণমূল কংগ্রেসের হাতে সংগঠন বলে কিছু ছিল না, পুরোটাই আইপ্যাকের হাতে ছিল। তৃণমূল কংগ্রেস রিকভারি টাইম পায়নি, কারণ প্রথম দফার নির্বাচন ছিল 23শে এপ্রিল, আর আইপ্যাক অফিস টফিস বন্ধ করে দিয়ে মোবাইলে সুইচ অফ করে দিয়েছে 19শে এপ্রিল। বুঝতে পারছেন, একদম 11th আওয়ারে এসে তৃণমূলকে ডুবিয়ে দিয়েছে, একেবারে দায়িত্ব নিয়ে ডুবিয়ে দিয়েছে আইপ্যাক। কিন্তু আইপ্যাকেরও তো একটা সাফল্য ছিল। এখন থেকে শোনা যাচ্ছে আইপ্যাকের সঙ্গে তৃণমূলের আর গাঁটছড়া থাকছে না, খুব স্বাভাবিকভাবেই থাকবে না। এবার যেটুকু করতে হবে তৃণমূলকে আবার সেটা অর্গানিকভাবে করতে হবে। এর পাশাপাশি দেখুন, আপনি যখনই রুলিং পার্টি থাকবেন তখন দেখবেন আপনার একটা ফান্ডিং, অর্থাৎ পার্টি চালাতে গেলে একটা তো টাকার দরকার হয়। আজকালকার দিনে দল চালাতে গেলে বেশ মোটা টাকার দরকার হয়। এই ফান্ডিংটা তৃণমূল রুলিং পার্টি ছিল বলে খুব স্মুথলি আসছিল বিভিন্ন জায়গা থেকে, এবং এটা হয় যে কোনো রাজ্যের ক্ষেত্রেই হয়, পশ্চিমবঙ্গ বলে বিষয় না, যে কোনো রাজ্যের ক্ষেত্রে হয়। তৃণমূল যখনই বিরোধী হয়ে গেল, সরকারি অফিসারদের মতো যতদিন অফিসার আছো, যতদিন চাকরি করছো তোমার বিরাট গুরুত্ব, যেদিনই অবসর নেবে সেদিন থেকে তোমার গুরুত্ব জিরো। সেই একইভাবে তৃণমূল যখনই বিরোধী হয়ে গেল, তৃণমূলের সেই ভ্যালুটা কমে গেল। যেখানে তৃণমূলের ফান্ডিংয়ের যারা যোগান দিতেন, সে যেভাবেই হোক দিতেন, সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, সেই যোগানটাও কিন্তু এবার 100% বন্ধ হতে চলেছে। ফলে প্রবল আর্থিক অনটনে পড়তে পারে তৃণমূল কংগ্রেস, এবং সেক্ষেত্রে পার্টি চালানো কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। তৃণমূলের ঘরের বা আভ্যন্তরীণ একটা চ্যালেঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমার চোখে পড়ছে। আপনারা সকলেই জানেন আমাদের রাজ্যে যে সংখ্যালঘু বা মুসলিম ভোটার আছে 28-30%-এর মতো, তার প্রায় পুরোটাই সেই 2009, 10, 11 সাল থেকে 16 সালের পর থেকে তো ব্যাপকভাবে তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানিয়ে আসছিল। একদিকে যেমন সংখ্যালঘু ভোটারদের সমর্থন ছিল, সংখ্যালঘু মহিলাদের সমর্থন ছিল, অন্যদিকে সংখ্যালঘু নেতাও অনেক উঠেছিলেন। এবার আমরা যেটা দেখতে পেলাম ভোটের ফলাফলের পর, সেই সংখ্যালঘু ভোটটা কিন্তু বিভিন্ন ভাগে ভাগ হয়ে গিয়েছে, একেবারে স্পষ্ট ভোটের রেজাল্টে। এই সংখ্যালঘুরা যখন তৃণমূলকে ছেড়ে গেল, একটা একদম সলিড ভোট, এবং তাদের একটা প্রবণতা আমরা লক্ষ্য করেছি কংগ্রেসের দিকে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। এইটা কিন্তু আগামী দিনে যে কটি ইলেকশন হবে, আমি বলছি আগামী 5 বছরে যে কটি ইলেকশন হবে, সেটা পৌরসভা ইলেকশন হোক, সেটা পঞ্চায়েত ইলেকশন হোক, এবং সেটা 29-এর লোকসভা ইলেকশন হোক, মমতা বন্দ্যোপাধ্যায় তো সর্বভারতীয় স্তরে লড়াই করবেন। কিন্তু রেকর্ড বলছে যে দলটি সবেমাত্র ক্ষমতা এসছে, এখন পরপর
সমস্ত নির্বাচনে তারা জিততে যাবে। ফলে এই সংখ্যালঘুদের ভোটটা কিন্তু তৃণমূলে কতটা থাকবে সেটা সন্দেহ আছে, বা কতটা তারা বাইরে বেরিয়ে এতদিন যে তৃণমূলের মিটিং মিছিলে হাঁটছিলেন, তৃণমূলকে নেতৃত্ব দিচ্ছিলেন কিছু কিছু জায়গায়, তারা কতটা এবার সামনে থেকে তৃণমূলের সঙ্গে থাকবেন সেটা নিয়ে সন্দেহ আছে। বরং তাদের একটা অংশের মধ্যে প্রবণতা থাকবে, কংগ্রেস যেহেতু সর্বভারতীয় দল, ফলে কংগ্রেসের দিকে ঝোঁকার একটা প্রবণতা থাকবে। কিছুটা সিপিএমের দিকেও যেতে পারে, তবে সেটা খুব সামান্যই, কিন্তু ম্যাক্সিমামটাই কংগ্রেসের দিকে যাওয়ার একটা প্রবণতা থাকবে বলে আমার অন্তত মনে হচ্ছে। ফলে সেই জায়গা থেকে একটা ব্যাপক ধস নামবে তৃণমূলের সংখ্যালঘু ভোটে, যেটা কিন্তু সংগঠনকে রাতারাতি তাসের ঘরের মতো ভেঙে দিতে পারে। এবারে ছোট্ট করে ঘরের বাইরের যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তৃণমূল কংগ্রেসকে, তার দু একটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব। প্রথমটি হলো, রাজ্যে প্রথমবার ক্ষমতায় এলো ভারতীয় জনতা পার্টি, এবং ক্ষমতায় আসার পর যেভাবে আমরা দেখলাম রাতারাতি সব বিজেপি হয়ে যাচ্ছে। অবশ্যই কিছু বিজেপির সমর্থক আছেন, এর বাইরে অনেক তৃণমূল পিঠ বাঁচাতে বিজেপি হয়ে যাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। যতই শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ কিংবা সজল ঘোষরা বার্তা দিয়ে থাকেন আমরা বেনজলদের নেব না, আপাতত হয়তো তারা আটকাতে পারবেন, কিন্তু দেখবেন একদম তৃণমূল স্তরে এই বেনজলগুলো অটোমেটিক্যালি ঢুকবে। আজ না হোক 6 মাস পরে, 6 মাস পরে না হোক 1 বছর বাদে, এটা আপনারা আটকাতে পারবেন না। যাই হোক, বেনজল হোক আর খাঁটি জল হোক, বিজেপি সংগঠন কিন্তু রাতারাতি বেড়ে যাবে, এটা মাথায় রাখবেন। এটা হলো একটা দিক। আর একটা দিক হলো, কিছু মানুষ তো বিজেপি করতেন, হয়তো সেভাবে ব্যাপক আকারে সংগঠন বিজেপির ছিল না। বিজেপির যে সংগঠনটা এখন রয়েছে সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব থাকলেও তারা কিন্তু এবারে এক কাট্টা হয়ে থাকবে অন্তত বেশ কয়েক বছর। এর বাইরে এমন অনেক মানুষ দীর্ঘদিন ধরে হয়তো বিজেপির সমমনোভাবাপন্ন, কিন্তু সাহস করে রাস্তায় বেরোতেন না বা প্রকাশ্যে বলতেন না। এবারে কিন্তু তারাও সক্রিয়ভাবে একটু অক্সিজেন নিয়ে সাহস করে রাস্তায় বেরোবেন এবং প্রকাশ্যে বিজেপি পার্টিটা করবেন। ফলে সব মিলিয়ে, সবগুলো কারণ মিলিয়ে বিজেপির সংগঠন কিন্তু রাতারাতি মজবুত হতে চলেছে, এটা আমার কথাটা মিলিয়ে রাখবেন। দেখুন, এবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টেকনিক্যাল কথা বলি। এখন কিন্তু শুধু আর আবেগ থেকে, ভালোবাসা থেকে, আদর্শ থেকে রাজনীতি হয় না। আবেগ, ভালোবাসা, নীতি, আদর্শ তো অবশ্যই আছে। এর পাশাপাশি প্রত্যেকটা রাজনৈতিক দলে একটা কর্পোরেট স্ট্রাকচার আছে বা একটা কৌশল আছে। সেই কৌশলী জায়গা থেকে দেখবেন কংগ্রেস থেকে ভেঙে বেরিয়ে এসে নতুন তৃণমূল দল গঠন করে সিপিএমের বিরুদ্ধে লড়াই করা, একেবারে তরতাজা মমতা বন্দ্যোপাধ্যায়, একেবারে সততার প্রতীক বলে যে ব্র্যান্ড ছিল তার, একেবারে অগ্নিকন্যা, খুব স্বাভাবিকভাবে নিজে 15 বছর ক্ষমতায় থাকার পর তার সেই ব্র্যান্ডিংয়ের ব্র্যান্ড ভ্যালু কিন্তু অনেকটাই কমেছে। এই ধরুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ না থাকলেও, এখনও পর্যন্ত হয়তো সরাসরি কোনো অভিযোগ নেই, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ আছে, সেগুলো প্রমাণিত নয়। কিন্তু অভিযোগ আকারে থাকলেও কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে এখন রাজ্য এজেন্সিও কিন্তু শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, তৃণমূলের বিভিন্ন নেতৃত্ব যারা আগামী দিনে তৃণমূল করবেন তাদের ওপর একটা চাপ সৃষ্টি করবে। এটা খুব স্বাভাবিক ট্যাকটিক্যাল ব্যাপার, এটা তৃণমূল থাকলেও করতো, আর এখন ডবল ইঞ্জিন হয়েছে মানে আরও তো বেশি করে করবে। ফলে সেই চাপ নিয়ে রাস্তায় নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল নেতৃত্ব কতটা মাথাচাড়া দিয়ে আগামী দিনে দাঁড়াবে, সেটার ওপর কিন্তু অনেক কিছুই ভবিষ্যৎ নির্ভর করবে তৃণমূল কংগ্রেসের। ফলে সব মিলিয়ে সাংগঠনিকভাবে ঘরে বাইরে প্রবল চ্যালেঞ্জের মুখে, প্রবল চাপের মুখে তৃণমূল কংগ্রেস। এবং অখিলেশ যাদব যতই আসুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যতই সান্ত্বনা দিন, যতই মনোবল বাড়ানোর চেষ্টা করুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, যতই তিনি প্রেস মিট করুন, তৃণমূল কংগ্রেস কর্মীদের বার্তা দিন, এটা কিন্তু সাময়িক। কারণ অখিলেশ পার্মানেন্টলি তো আর উত্তরপ্রদেশ থেকে এসে পশ্চিমবঙ্গের বুকে থাকবে না, এটা বুঝতে হবে। 1 নম্বর। 2 নম্বর, আমার যা ধারণা 2029-এর লোকসভা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় একটা মরণ কামড় দেবেন সর্বভারতীয় রাজনীতিতে। সেক্ষেত্রে 2029-এ পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস লোকসভার আসন পাক বা না পাক, সর্বভারতীয় স্তরে একটা বড় ভূমিকা মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন, ট্যাকটিক্যালি বা কৌশলী এবং প্রচারগত। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ইন্ডিয়া জোটকে উদ্বুদ্ধ করার অনেক বেশি সময় তিনি পাবেন, কারণ তিনি প্রথম দিনই বলে দিয়েছেন তিনি এখন ফ্রি বার্ড। সেদিকেও অনেকের নজর থাকবে, কিন্তু সেটা কতটা ফলপ্রসূ হবে সেটা জানার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। এই মোটামুটি ছিল আমার অবজারভেশন। আর শেষ করার আগে একটা কথা বলি, বামেরা, বিশেষত সিপিএম, এই গত কয়েক বছর ধরে যে সেটিং বলে এলেন, যে সেটিং তত্ত্ব দিলেন, এই ভোটের পর থেকে অন্তত তারা কোনো সেটিং তত্ত্ব খাড়া করার চেষ্টা করবে না। দর্শক বন্ধুরা, এই প্রতিবেদন আমি এখানেই শেষ করব। এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবর আলা সম্রাট ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।